অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটা নতুন এপিসোডে। আজ শনিবার, ঘড়িতে বাজে রাত 10টা। এখন আমি এবং আপনারা সকলেই আমরা একত্রিত হয়েছি এই ইউটিউব চ্যানেলে ঘটনা শুনবার জন্য। আজকের এই এপিসোডে আপনারা শুনতে চলেছেন একটি ঘটনা, এবং এই ঘটনাটি খুবই মারাত্মক একটি ভয়ের ঘটনা, যে ঘটনাটা আপনাদেরকে ভয় পাওয়াবে। আপনারা ঘটনাটা শুনতে শুনতে আপনাদের এমন অনুভব হবে যেন আপনারা চোখের সামনে ঘটনাটিকে দেখছেন। আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি আর কেউ নন, আমাদের নন্দিনীদি। নন্দিনীদি নিঃস্বার্থভাবে আমাদের অজানা সত্যের জন্য ঘটনা পাঠিয়েই চলেছেন, এবং যেহেতু তার ঘটনা আমাদের এই চ্যানেলের অডিয়েন্সরা খুবই পছন্দ করছে, তাই তার ঘটনা আমি শোনাচ্ছি এবং আশা করছি আপনাদের আজকের ঘটনাটাও ভালো লাগবে। তাই যারা যারা এখন এপিসোডটিকে লাইক করোনি, অবশ্যই এপিসোডটিকে লাইক করতে ভুলো না। কমেন্ট করে জানাও কি কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্য, এবং চ্যানেলে যদি নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই হরর ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে পরবর্তীকালে এরকম ধরনের এপিসোড মিস না হয়। তো শুরু করছি আজকের নন্দিনীদির পাঠানো ঘটনা। নন্দিনীদি ঘটনাটি যেরকম করে লিখে পাঠিয়েছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। মানসিকভাবে এই মুহূর্তে আমরা কেউই ভালো নই। প্রতিটি সকালে উঠে ভাবি আজ ভালো কিছু খবর পাবো তো, কিন্তু না, এমন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেটা মানুষ চায়নি কোনোদিনও, ভাবেও নি। যতই মিথ্যে চোখ রাঙাক, জয় সত্যেরই হবে। শেষে একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। যাই হোক, এবার ঘটনায় আসি। ভারতী আর দীপা দুজনেই স্কুল ফ্রেন্ড। একসাথে কোচিং পড়া, স্কুল যাওয়া, হলিডেতে আড্ডা মারা, এক্সামের আগে গ্রুপ স্টাডি করা, এই সবই হতো ওদের মধ্যে। দুজনের অনেক স্বপ্ন ছিল। পড়াশুনো শেষ করে চাকরি করবে, দেশ বিদেশ ঘুরবে, অনেক শপিং করবে, কিন্তু চন্দ্রপতন হলো কলেজে ভর্তি হওয়ার পর। ভারতের বাড়িতে ভারতের জন্য পাত্র দেখা শুরু হয়ে গেছে। বলে রাখি, 3 ভাই বোনের মধ্যে ও সব থেকে ছোট। আগে এক দিদি আর দাদা আছে। দিদিরও বিয়ে হয়ে গিয়ে একটা ছোট বাচ্চাও হয়ে গেছে। দাদার জন্যও মেয়ে দেখা হচ্ছে। ভারতীর বিয়েটা হয়ে গেলে তারপর ওর দাদার বিয়েটা হবে। দীপা ভারতীকে বলল, তুই মানা করে দে, বল এখন বিয়ে করব না, আগে চাকরি বাকরি পাই, তারপর বিয়ে করব। শুনে ভারতী বলল, বলেছিলাম বিয়ের পর পড়াশুনো কমপ্লিট করে চাকরি বাকরি করিস, তখন তোকে কেউ মানা করবে না। ভালো পাত্র বারবার পাওয়া যায় না, বিয়ে তোমাকে করতেই হবে। দীপা বলল, পাত্র কি করে? ভারতে তখন বলল যে পাত্র বিজনেস করে। এরপর কেটে গেল কয়েকটা মাস। ঠিক হয়ে গেল ভারতীর বিয়ে। দীপা আর তার পুরো ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু দীপা যায়নি বিয়েতে। খুব রাগ হয়েছিল দীপার। মেয়েটা একটু প্রতিবাদও করতে পারল না, বোকার মতো বিয়ে করে নিল পরিবারের চাপে। তোর বিয়ে তুই খা, আমার দরকার নেই। ভারতী বিয়ের সময় কোণে সেজে বসেছিল তার প্রিয় বান্ধবীর আশায়, কিন্তু দীপা এলো না। দীপার মা বাবা ভারতীকে জানায় দীপার শরীরটা ভালো নেই, তাই সে আসেনি। ভারতীরও খুব খারাপ লাগে।
দুঃখও পেয়েছিল মনে মনে। এরপর বিয়ে হয়ে ভারতী চলে যায় শ্বশুর বাড়িতে। এরপরও ভারতী কয়েকবার বাপের বাড়ি এসেছিল, কিন্তু দীপার সাথে তার দেখা হয়নি এবং করেওনি। একবার দুর্গাপুজোর দশমীর দিন দোকানে মিষ্টি কিনতে গিয়ে দেখা হয়ে যায় ভারতীর সাথে। বিয়ের পর দীপার সাথে এই প্রথম দেখা হলো ভারতীর, তাও প্রায় 2 বছরের কাছে। দীপা ভারতীকে চিনতেই পারেনি। দেখেই বলল, তোর একই চেহারা হয়েছে রে, বর কি খেতে দেয় না নাকি তোকে? ভারতী সামলে নিয়ে বলে, ওই দেখ আমার বর। তার বর একটু দূরেই দাঁড়িয়েছিল, বেশি বয়স নয়। ওর বরেরও তবু ভারতীকে কেমন বুড়ি বুড়ি লাগছিল। দীপা বলল, তোর বরকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আয়। ভারতী নিজের বরের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, আমার বর কাল বাড়ি চলে যাবে, আমি আরও কদিন থাকব, যাবক্ষণি তোদের বাড়িতে। ভারতী দীপাদের বাড়িতে গেল একদিন। সেদিন অনেক কথা হলো ওদের। দীপা একটি প্রাইভেট স্কুলের টিচার। সে বলল, তোর এমন চেহারা হয়েছে কেন? তুই দেখতে তো এমন ছিলি না। কোনো সমস্যা চলছে নাকি তোদের? ভারতী বলল, না রে, তেমন কিছু নয়। তবু কেন জানি না আমার দিন দিন শরীরটা ভালো লাগছে না। এই তুই যেমন বললি আমি রোগা হয়ে গেছি, আমি এমন হয়ে যাচ্ছি। আমার কেন এমনটা হচ্ছে আমি বুঝতে পারছি না। দীপার মাও একই কথা বললেন। তিনি যখন ভারতীকে জিজ্ঞেস করলেন কোনো নতুন খবর আছে কিনা, তখন ভারতী জানায় সে এখনো মা হতে পারেনি। দীপা বলল, তুই মন খুলে আমার কাছে বল, কি হয়েছে তোর? শোনার পর ভারতী কেঁদে ফেলল। বলল, আমি ভালো নেই রে, আমি মনে হয় বাঁচব না। দীপা রেগে গিয়ে বলল, জানতাম তো তুই ভালো নেই, তোকে মানা করেছিলাম বিয়েটা করতে, তুই তাও করলি। আর মরবি কেন? কি হয়েছে খুলে বল। তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে তো? শ্বশুরবাড়ির লোকগুলো কেমন? তোর বাড়িতে তোকে এমন দেখেও কি কেউ কিছু বলে না? ভারতী এবার বলা শুরু করল। বিয়ের পর কটা দিন নাকি সে বেশ ভালো ছিল, কিন্তু হানিমুনে যাওয়ার আগের দিন তার বরের খুব শরীর খারাপ হয়। এমনই শরীর খারাপ হলো যে আর যাওয়াই হলো না। এরপর আরও কটা দিন কেটে গেল। বর সুস্থ হলো। সারাদিনও ব্যবসার কাজে বাইরে থাকে, সন্ধে করে ফেরে বাড়িতে। কিন্তু বিশ্বাস কর, আজ পর্যন্ত আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারিনি। শুনে দীপা অবাক হয়ে গেল। মানেটা কি? কেউ বিশ্বাসই করবে না। প্রায় 2 বছর হতে চলেছে আর তুই বলছিস তোরা হাজব্যান্ড ওয়াইফের মতো থাকিস না। ভারতী অসহায়ের মতো চেয়ে রইল। ভারতী বলল যে ও যতবার ঘনিষ্ঠ হতে চেয়েছে আমি ততবারই স্বাভাবিক হতে পারিনি। তারপর থেকে আমার বর বলেছে আমি যতদিন না স্বাভাবিক হব ও আমাকে টাচ পর্যন্ত করবে না। এদিকে 2 বাড়ি থেকেই বাচ্চার জন্য কথা শোনাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু আমার সমস্যাটা কেউ বুঝছে না। এবার বলল, কি প্রবলেম বল আমাকে, তুই এইসব কথা আরও আগে আমাকে জানাসনি কেন? ভারতী চুপ করে থাকে। সে বলে, আমার সমস্যাটা শুরু হয় বিয়ের 1 মাস পর থেকে। বাড়িতে আমি আর আমার বড় যা, শ্বশুর শাশুড়ি আর এক ননদ আর এক দেওর, পুরো সংসার আমরা 2 বউ সামলাই। বড় জায়ের এক ছেলে খুবই ছোট, তাই আমাকেই সামলাতে হয়।
একদিন দুপুরে ঘুমোচ্ছি, এমন সময় মনে হলো আমার ঘরে কেউ যেন ঢুকলো। ঘুমের ঘরে ভাবলাম আমার বর মনে হয়, কিন্তু একটা ঠান্ডা হাতের স্পর্শে আমার গাটা কেমন যেন শিরশির করে উঠল। চোখ খুলে দেখলাম ঘরে কেউ নেই। মনটা কেমন ভার হয়ে গেল। রাতের বেলায় আমি বাথরুম যাই। ফিরে আসার সময় মনে হয় আমার বর বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি অবাক হলাম, এই তো আমার পাশেই ঘুমোচ্ছিল, তাহলে বারান্দায় এলো কেন হঠাৎ করে? বারান্দায় গিয়ে ওকে নাম ধরে ডাকি, তবে ও সাড়া দেয় না। আমি বলি, কি হলো তোমার, কিছু কষ্ট হচ্ছে নাকি? তবুও সাড়া দেয় না। এই বলেই যখন আমি একটু এগিয়ে যাই, ও হঠাৎ করে আমার দিকে ঘুরে দাঁড়ালো। আর এমন সময় আমি একটা ভয়ানক মুখ দেখতে পাই। সেই মুখের বর্ণনা আমি তোকে করতে পারবো না। আমি ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। ভোরবেলায় আমার বর আমাকে তুলে রুমের ভেতরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। পরে ওকে সব কথা বলি, কিন্তু ও আমার কথায় পাত্তা দেয়নি। এইদিকে আমার জ্ঞান ফেরার পর থেকেই ঘাড়ে ভীষণ ব্যথা হচ্ছিল। মনে হচ্ছে ঘাড়ে কে যেন চাপ দিয়ে রয়েছে। সবাই ভাবল আমার বিপি বেড়ে গেছে, কিন্তু এই চাপটা সবসময় থাকতো না, হঠাৎ হঠাৎ শুরু হয়ে যেত। এত ভারী হয়ে যেত আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, শুয়ে পড়তাম। শ্বশুর বাড়িতে সবাই ভাবল আমি কাজে ফাঁকি মারার জন্য এসব নাটক করছি। বাপের বাড়ি এসে কটা দিন ভালো রইলাম। বিয়ের 1 বছর যে হয়ে গেল তা আমি বুঝতেই পারলাম না। আবদার করে বরকে বললাম, এবার কোথাও গিয়ে আমরা দুজনে চলো ঘুরে আসি। রাজি হলো, টিকিটও কাটলো। তবে যাওয়ার আগের দিন বরের পা মচকে গেল। যাওয়া আর হলো না। ছাদে কাপড় শুকোতে দিচ্ছি, পরে গিয়ে দেখি কাপড়ের কোণ থেকে একটু কাপড়কে যেন ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। বাকি সবার জামা কাপড় ঠিক আছে, শুধু আমারটাই এমন হচ্ছিল। বরকে জানালে সে বলে কোনো বাচ্চা করছে হয়তো, আমি এবার থেকে খেয়াল রাখব। দিন দিন কেমন যেন ভেতর থেকে শুকিয়ে যাচ্ছি আমি। খেতে ইচ্ছে করে না, পরিষ্কার থাকতেও ইচ্ছে করে না। ঘাড়ের যন্ত্রণা লেগেই রয়েছে, সঙ্গে স্কিনের প্রবলেম। আমার বর এরপর বেডটাও আলাদা করে নেয়। স্কিন প্রবলেমটা যদি ওরও হয়ে যায় সেই কারণে। আমার শাশুড়ি এইসবের জন্য আমাকে ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তারও কিছু বুঝতে পারছে না। মেডিসিন খাই, কিন্তু কাজে দিচ্ছে না। ঠোঁটগুলো দুপাশে কেটে বেড়ে গেছে নিজে নিজেই। বরকে বললাম, বাড়িতে কথা হচ্ছে বাচ্চা নিয়ে, এবারে আমাদের কিছু একটা করতে হবে। সে বলল, তুমি তো নিজেই স্বাভাবিক নও, বাচ্চা কি গাছে চড়ে হবে? তোমার মেন্টালি কিছু প্রবলেম আছে, তার আগে ট্রিটমেন্ট করাতে হবে। দীপা বলল, তোর বর বলল আর তুই মেনে নিলি, কোনো প্রতিবাদ করলি না? তুই তো সুস্থ একটা মানুষ। ভারতী বলল, জানি না, আমি আজকাল ছায়া মূর্তি দেখি আমার চারিপাশে। ঘুমোলে ওই ছায়া আমাকে স্পর্শ করে, ভয় দেখায়। সবসময় কানে যেন কেমন একটা শব্দ হয়, ফিস ফিস করে কেউ যেন কথা বলে। দীপা বলল, এখন কি হচ্ছে? ভারতী বলে, না এখন হচ্ছে না। জানিস দীপা, আমার বিয়ের বেনারসিটার কোনটাও কে যেন কেটে নিয়েছে। আমি এই কয়দিন আগেই দেখেছি। আজকাল আমি
অন্ধকারে খুব ভয় পাই। এখানে এলে একটু ভালো থাকি, কিন্তু ওই বাড়িতে গেলেই আবার সেই একই সমস্যাগুলো শুরু হয়ে যায়। সবটা শোনার পর দীপা বলল, তুই পড়াশুনোটা ছাড়লি কেন? শ্বশুর বাড়ির কাছে কোথাও ভর্তি হতে পারতি। ভারতী জানালো, তার শ্বশুর শাশুড়ি পরিষ্কার মানা করে দিয়েছে। বড় একই কথা বলে। তবু দীপা বলে, তোর একজন মানসিক ডক্টরের কাছে ট্রিটমেন্ট করা দরকার। কিন্তু ভারতীর হাজব্যান্ডের সাথে আগে কথা বলতে হবে। দীপা জানালো সবটা, তবু ভারতীর হাজব্যান্ড রাজি হলো না। বাড়িতে জানাজানি হলে নাকি ভারতীকে পাগল ভেবে তাড়িয়ে দেবে। দীপা এটা শোনার পর অবাক হয়ে গেল। দীপা শেষে ওর মায়ের সাথে পুরো ব্যাপারটা আলোচনা করে। তার মা বলে, আমার মনে হয় এটা কালো জাদু করা হয়েছে। কালো জাদু? দীপা ভেবেই ভয় পেয়ে গেল। মা এসব কি বলছে? তবু ভারতীর অবস্থার কথা ভেবে সে বলল, যদি তাই হয় তাহলে এখন কি করতে হবে? দীপার মা একজন ভালো তান্ত্রিকের খোঁজ করতে থাকেন। ভালো তান্ত্রিকের খোঁজ পাওয়া যাচ্ছে না, আর এদিকে ভারতীর অবস্থা আরো খারাপ হতে লাগলো। এখন সে থেকে থেকে চিৎকার করে ওঠে, ভয়ে সিটিয়ে থাকে, রুম থেকে বেরোয় না, কখনো হাসে আবার কখনো কেঁদে ফেলে, আর চিৎকার করে বলতে থাকে, ও নিয়ে যাবে আমাকে, ও এসেছে, ও এসেছে আমাকে নিতে। যাব না আমি, আমি যাব না, আমি মরতে চাই না। বাবা, পাগল নই আমি, বাঁচাও আমাকে। অনেক খুঁজে একজন তান্ত্রিককে পাওয়া গেল। সে থাকে বর্ধমানের কাছের একটি গ্রামে। দীপা তার মাকে এইসব জানালো আর বলল, আপনি চলুন আমাদের সঙ্গে। ওই মেয়েটিকে আনা আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি রাজি হলেন আর এলেন তাদের সাথে ভারতের শ্বশুর বাড়িতে। প্রথমে তারা অনেক অশান্তি করলেও সেই তান্ত্রিকের কথায় তারা পথ ছেড়ে দেয়। তিনি বাড়ির ভেতর ঢুকেই কিছু একটার গন্ধ পান। ভারতীর রুমে গিয়ে দেখেন ওকে বেঁধে রাখা হয়েছে। তিনি সবকিছু অবজার্ভ করে বললেন, ভারতীর ওপর কেউ কালো জাদু করেছে, খুবই খারাপভাবে করেছে, আর অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর বাঁচানো যাবে না। আরো আগে জানালে হয়তো বাঁচানো যেত মেয়েটাকে। এই কথা শোনার পর দীপা তান্ত্রিকের পায়ে পড়ে গেল আর বলল, বাবা, আপনি আমার বান্ধবীকে যে করে হোক বাঁচান। তান্ত্রিক কিছু উপাচার করেই বুঝে গিয়েছিলেন কাজটা কে করেছে। তিনি চোয়াল শক্ত করে বলেন, যে করেছে সে নিজের লোক। মানুষের আদালতে এর বিচার না হলেও ধর্মের আদালতে এর বিচার হবে, আর তার শাস্তি হবে ভয়ঙ্কর। অনেক কিছু করেও ভারতীকে আর বাঁচানো যায় না। ভারতীর বাড়ির লোকগুলো ছিল সেখানে, তারা চুপ করে রইল। সবাই যখন জানতে চাইল কে এই কাজটা করেছে, তখন তান্ত্রিক মশাই বলেন, তুই নিজেই বলবি নাকি আমি বলবো? ভারতীর হাজব্যান্ড ভয় বলে উঠল, আমি সব বলবো, আমার কিছু ক্ষতি করবেন না দয়া করে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, সবটাই ভারতীর হাজব্যান্ড করেছে। আর এসব করায় তার হাজব্যান্ডের প্রেমিকা। বাড়ি থেকে বিয়ে ঠিক করা হচ্ছিল, তবে প্রেম করে বিয়েটা বাড়িতে মেনে নেবে না বলে তাই প্রেমিকাই এই বুদ্ধিটা দেয় যে বাড়ির মতেই বিয়ে করো, কিন্তু বউয়ের হাজব্যান্ড হতে যেও না। ওর পরা কাপড়ের অংশ কেটে এনে দিও আমাকে, মাথার চুল কয়েকটা কেটে এনে দিও, ব্যাস দেখো তারপর আমি ওর কি করি। সবাই ওকে ভুল বুঝবে, ও মরলেই আমরা বিয়ে করে নেব। এটা শোনার পর সবাই অবাক হয়ে যায়
কিন্তু দীপা জোরে দুটো চড় কষিয়ে দেয় সেই ছেলেটার গালে আর বলে, ছাড়ব না তোদের কাউকে। তুই আর তোর প্রেমিকা আর ভারতীর বাড়ির লোক সবাই দোষী। না এরা বিয়ে দিত আর নাও মরত। মেয়েটা নিজের মতো করে বাঁচার সুযোগটাই পেল না, তার আগেই তোরা সবাই মিলে শেষ করে দিলি ওকে। এরপর হয় অনেক কিছুই, কিন্তু ভারতের হাজব্যান্ড সব কিছু থেকেই ছাড়া পেয়ে যায়, কিন্তু প্রেমিকা গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। সেই দুঃখে ছেলেটি মানসিক রোগী হয়ে গেল। কথা হলো, প্রেমিকা সুইসাইড করেছিল নাকি কোনো শক্তি ওকে মেরেছিল সেটা কেউ জানে না। আজ এইটুকুই ঘটনাটি 2008 সালের। দীপা নিজেই ঘটনাটি আমাকে শেয়ার করে। কোনো কাল্পনিক নাম দিইনি আমি এই ঘটনায়, প্রতিটি নাম অরিজিনাল রেখেছি। আজ টাটা এবং গুড নাইট। সাধারণ মেয়েরা যখন বিয়ে করার পর একটা নতুন বাড়িতে গিয়ে ওঠে এবং সেই নতুন বাড়িটাকে যখন নিজের পরিবার করে তুলতে চায়, তখন সেই পরিবারটি যখন নিজের পরিবার হয়ে যায়, তখন সেই পরিবারে একটা আলাদাই সুখের জন্ম নেয়। তবে যখন নিজের পরিবারের লোকগুলো এমনভাবে ক্ষতি করে, সেইগুলোকে মেনে নেওয়া যায় না। এটা একটা নৃশংসভাবে খুন, আর এর পেছনে দায়ী ছিল সেই মেয়েটির হাজবেন্ড এবং তার প্রেমিকা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করছি ঘটনাটা ভালো লেগেছে আপনাদের। চলে যাচ্ছি আমরা শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন HHLY2K। আমাদের সঙ্গে রয়েছেন বিবেক দাস, ইন্দ্রাণী দে, এমডি মঞ্জু, তানিয়া মল্লিক, পি গেমিং ওয়াইটি, তাপস লেট। কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, সঙ্গীতা মজুমদার। কমেন্ট করেছেন বিরাজ দাস। কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, গেম বয়, শিব মুভিজ। কমেন্ট করেছেন নন্দিনী দে, চুমকি ঘোষ, বিদাস FF, গীতা গোস্বাম। কমেন্ট করেছেন স্বপ্না বজাল। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। দেখা হবে আবার পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।